এখন আমরা পড়বো হচ্ছে, আস্তে ধীরে পড়ি, ওয়েভ। ওয়েভ জিনিসটা কি? ওয়েভ মানে হচ্ছে তরঙ্গ। তরঙ্গ, হ্যাঁ। হ্যাঁ, তরঙ্গ মানে তুমি নর্মালি কি বুঝো, যে এরকম এরকম আন্দোলিত কোনো অবস্থাকে আমরা নর্মালি তরঙ্গ বলে থাকি। এরকম আন্দোলিত কোনো অবস্থাকে আমরা তরঙ্গ বলে থাকি। যদি এখন এটাকে একটু সংজ্ঞায়িত করি, তাহলে এটা কিভাবে লেখা যায়, যে পর্যাবৃত্ত আন্দোলন, এটাকে পর্যাবৃত্তকে ইংলিশে বলা হয় পিরিয়ডিক। পিরিয়ডিক। আর আন্দোলনকে ইংলিশে বলা হয় অসিলেশন। অসিলেশন একটা পিরিয়ড, এখানে পিরিয়ডিক অসিলেশন বলতে যেটা বুঝাইতেছে, একটা নির্দিষ্ট সময় পর পর, হ্যাঁ, এইখানে সেম ভ্যালু এক্সিস্ট করতেছে, এটাই বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, এখানে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট সময় পর পর একটা সেম ভ্যালু এক্সিস্ট করে। বুঝছো, এটাই হচ্ছে পিরিয়ডিক অসিলেশন। তারপরে কি, যে পর্যাবৃত্ত আন্দোলন কোন জড় মাধ্যম অথবা কোন মাধ্যম ছাড়া, কোন মাধ্যম ছাড়া এক স্থান হতে, সব তরঙ্গের জন্য কিন্তু মাধ্যম লাগে না, যেমন শব্দ তরঙ্গের জন্য একটা মাধ্যম লাগে, কিন্তু লাইটের জন্য কিন্তু কোনো মাধ্যম লাগে না। তাই আমি দুইটাই বলে দিচ্ছি, ঠিক আছে। যে কোনো পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যম অথবা কোনো মাধ্যম ছাড়া এক স্থান হতে অন্য অন্য স্থানে, ঠিক আছে, অন্য স্থানে কি ট্রান্সফার করে, এনার্জি ট্রান্সফার করে। হ্যাঁ, আমার এই জায়গায় জি। উম, আটকে গেছে, মানে লেখা। মনিরা দেখো তো ঠিক আছে কিনা। জি স্যার। ছাড়া এক স্থান হতে অন্য স্থানে এনার্জি ট্রান্সফার করে। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার কি, এক স্থান থেকে অন্য স্থানে হচ্ছে এনার্জি ট্রান্সফার করে। কিন্তু এখানে মাধ্যমের কণাগুলোকে কণাগুলোকে স্থানান্তরিত করে না, ঠিক আছে। কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না, এইটাকে আমরা কি বলি, ওয়েভ বলে থাকি। ওয়েভ বলে। আচ্ছা, আমি আরেকটা একটু বুঝাই আসি। যেই পিরিয়ডিক অসিলেশন কোন মিডিয়ামের মধ্যে বা কোন একটা জড় মিডিয়াম, মানে তুমি তো বুঝতেই পারতেছো, কোন জড় মিডিয়াম অথবা কোনো মাধ্যম ছাড়া, উইদাউট এনি মিডিয়াম, এক স্থান থেকে অন্য স্থানে, মানে ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, দে ট্রান্সফার এনার্জি। কিন্তু তারা হচ্ছে মাধ্যমের কণাগুলোকে তখন স্থানান্তরিত করে না। তার মানে এইখানে এনার্জি যে ট্রান্সফার হবে, এইখানে কণাগুলা নিজেরা ট্রান্সফার হবে না, একজন আরেকজনের গায়ে এরকম করে, মানে তুমি হচ্ছে তার শক্তিগুলাকে ট্রান্সফার করে দিবে। ফিগার ওয়াইজ যদি দেখাই, তুমি তো পানির মধ্যে ওয়েভ দেখছো, তাই না? পানির মধ্যে জি স্যার। পানির মধ্যে ওয়েভ গুলাই যে এরকম গোল গোল আকারে তৈরি হয় না? দেখো তো, পানির মধ্যে ওয়েভ গুলা কিন্তু এরকম গোল গোল আকারে তৈরি হয়, ঠিক আছে।
তো এই ক্ষেত্রে কি হয়, যখন তুমি একটা ঢিল ছোড়ো পানির মধ্যে, তখন যেটা হয়, তখন হচ্ছে তুমি যদি এই প্লেসে ঢিলটা ছোড়ো, তাহলে এইদিকে চারদিকে সমানভাবে এরকম ঢেউ 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 করে, হ্যাঁ ঠিক আছে, পাশে এরকম করে ছড়া যেতে থাকে, পাশে এরকম করে ঢেউগুলো ছড়া যেতে থাকে। তো যেটা হয় যে এইখানকার প্লেসের মানে এইখানে যে তুমি ঢিলটা ছড়ছো, এটার যে এনার্জি, সেটা আস্তে আস্তে কি হলো, এরকম এরকম করে এরকম এরকম করে মানে পাশে পাশে ছড়াই গেল। ঠিক সেম ভাবে এইখানেও এনার্জিটা ছড়াই গেল। তার মানে এই না এনার্জি ছড়াইতেছে, পাশে পাশে তার মানে যে মলিকিউল গুলো আছে তার এনার্জি গুলো ছড়াই দিচ্ছে। তার মানে কিন্তু এইটা না যে এইখানকার যে ধরলাম এখানে একটা এ পয়েন্ট আছে, এই পয়েন্টটা সরে সরে এইখানে এ তে চলে আসবে, এমন কিন্তু না। জিনিসটা হচ্ছে যে যখন ওয়েভটা যাবে তখন এই এ পার্টিকেলটা এর জায়গাতেই থাকবে, এবং এইখানে সে হচ্ছে নিজে ট্রান্সফার হবে না, সে অন্য আরেকটা পার্টিকেলের গায়ে তার এনার্জিটা ট্রান্সফার করে দিবে। এটাই বলতেছে যে কিন্তু মাধ্যমের কণাগুলোকে সে স্থানান্তরিত করে না, তাকে আমরা ওয়েভ বলে থাকি। দেখো ওয়েভ বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়েভ ফ্রন্ট। ওয়েভ ফ্রন্ট, ওয়েভ ফ্রন্ট মানে কি? ওয়েভ ফ্রন্ট মানে হচ্ছে তোমার তরঙ্গ মুখ। ঠিক আছে, ওয়েভ ফ্রন্ট মানে তরঙ্গ মুখ। এখন ওই তরঙ্গ মুখ জিনিসটা কি? তরঙ্গ মুখটা হচ্ছে, দেখো একটু আগে লিখে নিই, তরঙ্গ স্থিত মানে তরঙ্গের উপরেই আর কি, সমদশা সম্পন্ন, ইংলিশে এটাকে বলে হচ্ছে সেম সেম ফেজ। সেম ফেজ, তরঙ্গের উপরে সেম ফেজ এ কণাগুলো বা পার্টিকেল গুলো যে প্লেন বা বাংলায় বললে যে তলে অবস্থান করে, অবস্থান করে, হুম, তাকে সৃষ্ট তরঙ্গের কি বলে? ওয়েভ ফ্রন্ট বলে। ওয়েভ ফ্রন্ট বলে। আমি একটু ব্যাখ্যা করি জিনিসটা কি। তরঙ্গের উপরে অবস্থিত সমদশা সম্পন্ন মানে, আমি যদি এইখানে একটা ধরলাম, এইখানে একটা ধরলাম তরঙ্গ নিলাম, দেখো একটু বুঝাই বলি। হুম, এই বরাবর আমি একটা আর তরঙ্গ নিলাম, ঠিক আছে, আর তরঙ্গ নিলাম ধরে নাও। হুম, এরকম করে আর তরঙ্গ নিলাম। দেখো এইখানে একটু ভালো মতো খেয়াল করলে দেখবা যে এইখানকার যে এই পয়েন্টটা আছে এবং এই পয়েন্টটা আছে, হ্যাঁ, সমদশা বলতে আমরা কি বুঝি, যে একটা নির্দিষ্ট সময় পর পর তারা সেম অবস্থানে চলে আসে। তারা কি করে, তারা সেম অবস্থানে চলে আসে, এটাই হচ্ছে তোমার নর্মালি সমদশার যে কনসেপ্ট এটা। ঠিক আছে, তো সমদশা সম্পন্ন যে কথাটা বলতেছি, যে এইখান থেকে এতটুকু আসার পরে সে আবার এই ওয়েভটা কি করতেছে, সমদশায় চলে আসতেছে, এটা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। তো এইখানে এই বরাবর তুমি একটা যদি এরকম একটা প্লেন চিন্তা করো, এই পয়েন্টে এরকম একটা প্লেন চিন্তা করো, তাহলে এই প্লেনটাই হচ্ছে আমার কি, এই প্লেনটাকেই আমরা হচ্ছে তোমার ওয়েভ ফ্রন্ট বলে থাকি। এই প্লেনটাই হচ্ছে ওয়েভ ফ্রন্ট, যে তরঙ্গের উপর অবস্থিত সেম ফেজে যে পয়েন্ট গুলো আছে, ওই বরাবর যদি আমি একটা প্লেন চিন্তা করি, এইখানে প্লেনটা আরো বড় হইতে পারে, যদি এখানে এরকম ওয়েভটা একটু বড় হয়, তখন হচ্ছে আমরা তাকে ওই প্লেনটাকে তাহলে কি বলবো, ওয়েভ ফ্রন্ট বলবো। এবং ওয়েভ ফ্রন্টে তোমার সবগুলা তরঙ্গের উপরে সবগুলা পয়েন্ট কি অবস্থায় থাকবে, সেম ফেজে থাকবে। বুঝতে পারছো কিনা দেখো। জি স্যার। আচ্ছা, একটা আরেকটা ভালো মতো একটা ফিগার দিয়ে তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি।
আচ্ছা, এখন এটা খেয়াল করো। ধরো ধরো এই যে এইখানে একদম ভিতরে যে পার্টটা আছে এইখানে আমরা একটা লাইট সোর্স রাখলাম, এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করলাম, এস। এবং এই লাইট সোর্সটা কেমন নিছি? একটা আমরা ক্ষুদ্র একটা আলোর উৎস নিছি, ক্ষুদ্র একটা আলোর উৎস নিছি। এবং যদি একটু এটাকে ডিফাইন করে বলি, তাহলে আলোর উৎসটা কেমন? আলোর উৎসটা আমি বলে দিছি আইসোট্রপিক, একটা আইসোট্রপিক আলোর উৎস আমি দিছি জাস্ট এক্সাম্পল হিসেবে। তুমি এখানে যে কোনো আলোর উৎস নিয়ে কাজ করতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আইসোট্রপিকের বাংলা হচ্ছে সমসত্ব, সমসত্ব, ঠিক আছে? মানে সমানভাবে সব দিকে, একদম সমানভাবে সব দিকে হচ্ছে সেম অ্যামাউন্টের আলো বা সেম অ্যামাউন্টের ওয়েভ সে জেনারেট করতে পারবে। এটাই হচ্ছে আইসোট্রপিকের কনসেপ্ট, বা বাংলায় বলে সমসত্ব। আমি এখন যদি ধরো এটা যদি একটা মানে এইদিকে যদি একটা অ্যাক্সিস হয়, ঠিক আছে, এইদিকে যদি একটা অ্যাক্সিস ধরো এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি যে কোনো শুধুমাত্র একটা লাইট ওয়েভ নিয়ে কথা বলি, তাহলে লাইট ওয়েভটা দেখো এই যে এরকম করে হয়তো জেনারেট করবে, ঠিক আছে? এখানে তোমার কি এইভাবে করে লাইট ওয়েভটা জেনারেট করবে, বুঝছো? তাহলে একটা জিনিস খেয়াল করো, হুম, একটা জিনিস একটু ধরো, একটু সুন্দর করে আঁকি। হুম, এখন ঠিক আছে। এখন দেখো এই ক্ষেত্রে আমি দেখো আমি কিছু সলিড লাইন দিছি, দেখছো সলিড লাইন দিছি, রেড লাইন। এখন দেখো রেড লাইনের যে মানে রেড যে লাইনটা আছে, রেড লাইনটার উপরে দেখো এইখানে কিন্তু এই পয়েন্ট গুলা সমদশ মানে সমদশা সম্পন্ন, খেয়াল করছো? রেড লাইনের উপরে যে পয়েন্ট গুলা আছে এগুলা কিন্তু সমদশা সম্পন্ন, তাই না? জি স্যার। সমদশা সম্পন্ন। আবার আমি যদি কালো দিয়ে একটা অন্য কিছু দেখাই, ধরো হচ্ছে যে এরকম, এরকম একটা এরকম গোল গোল করে দেখাইলাম, ঠিক আছে? তাহলে দেখো এইখানে এইখানে আরেকটা প্লেন যদি আমি চিন্তা করি, গোল একটা প্লেন চিন্তা করি, আবার এইখানেও যদি এরকম আরেকটা এরকম প্লেন, যে সবসময় মানে সরল সোজা প্লেন হবে এমন না, প্লেন এরকম গোলও হইতে পারে, প্লেন মানে তো তল। তো এইখানে যদি এরকম চিন্তা করি তাহলে কি দেখা যাইতেছে যে এই পয়েন্টে এবং এই পয়েন্টে তারা কি সমদশা সম্পন্ন। তার মানে একটা জিনিস যদি তুমি বোঝার চেষ্টা করো, এরকম লাইট ওয়েভ যদি এই দিক বরাবরও জেনারেট করে, লাইট ওয়েভটা কেমনে জেনারেট করবে? এই যে এরকম, ঠিক আছে? লাইট ওয়েভটা এরকম ভাবে জেনারেট করবে। তো আমি জাস্ট এই জিনিসটাই এদিক দিয়ে বুঝাইলাম যে এইখানকার যে আমার এই যে প্লেন গুলা আছে, এই লাল প্লেনের উপরে এই ওয়েভ গুলা কি করতেছে, তোমার হচ্ছে সমদশা সম্পন্ন। অথবা কালো যে প্লেন গুলা আছে, প্লেন গুলার উপরে তোমার কি এই ওয়েভটা সমদশা সম্পন্ন। তো আমি এইটা দিয়ে বুঝাই দিতে পারি অলরেডি। তাহলে আমি এখানে যদি কিছু পয়েন্ট নেই, ধরো আমি এটাকে, এই লাল রেখাকে বললাম এ, এটাকে বললাম বি, এটাকে বললাম সি, এটাকে বললাম ডি। তাহলে আমি কি বলতে পারবো না এখানে যে এ, বি, সি কমা ডি, এই চারটা প্লেন পাইতেছি, এই চারটা প্লেনই কি আমার একটা একটা তরঙ্গ মুখ, বলা যাবে না? জি স্যার। তরঙ্গ মুখ কেন বলা যাবে? কারণ হচ্ছে ওখানে আমার ওয়েভটা কিসে আছে, সেম ফেজে এক্সিস্ট করতেছে, সেম ফেজে এক্সিস্ট করতেছে। দেখো বুঝতে পারছো কিনা ব্যাপারটা? জি স্যার। আর এই ক্ষেত্রে কি হইতেছে, এই ক্ষেত্রে তুমি যদি এখানে কিছু ডিরেকশন দিয়ে দাও, ধরো এইদিকে হচ্ছে বললাম পি, তাহলে আমার কি এখানে এসপি বরাবর আমার কি তরঙ্গ, তরঙ্গ সঞ্চালনের দিক, এটা তুমি বলে দিতে পারো, সঞ্চালনের দিক। এটা জাস্ট তুমি তোমার মন খুশি মতো বলে দিতে পারো। এখানে তুমি যদি আরো কিছু এরকম যদি আরো কোনো ওয়েভ দেখাও, ঠিক আছে, এরকম বরাবর এরকম বরাবর তুমি যদি আরো কোনো ওয়েভ দেখাও, তাহলে তুমি এটা নিজের মনের খুশি মতো বলে দিতে পারবা। যদি এদিকে তুমি আরেকটা পয়েন্ট বলো যে এস কিউ, তাহলে এস কিউ এটা আরেকটা তরঙ্গ সঞ্চালনের দিক, ঠিক আছে? এদিক বরাবর অসংখ্য এরকম তরঙ্গ সঞ্চালন হইতে পারে। এবং এই ক্ষেত্রে যে আমি প্লেন গুলা পাইছি এ বি সি ডি, এরা কি এক একটা তরঙ্গ মুখ, কারণ কি এখানে ওয়েভ গুলা আমার সেম ফেজে আছে, ঠিক আছে? এখানে ওয়েভ গুলা সেম ফেজে আছে। জি এবং স্যার। আরো স্পেসিফিক্যালি বললে দেখবা কি জানো, যে এ, দেখো এ যে রেড লাইন আর সি যে রেড লাইন, হ্যাঁ, এরা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওয়েভ ফ্রন্ট। এবং
পি এবং ডি এরা হচ্ছে আরেক কাইন্ড অফ ওয়েভ ফ্রন্ট। কারণ কি, এ আর সি তে হচ্ছে তোমার মানে মানে পজিটিভ ভ্যালুতে আছে জিনিসটা, এবং বি আর ডি তে কি আছে, বি আর ডি তে হচ্ছে নেগেটিভ ভ্যালুতে আছে জিনিসটা, ফেজটা আর কি। ঠিক আছে, দেখো ওই পার্টটা ক্লিয়ার হয়েছে কিনা পুরোপুরি। जी सर। তাহলে এইখানে একটু খেয়াল করো, এই যে এইখানে যে ফিগারটা আমি ড্র করছিলাম, এইখানকার প্লেনটা কাইন্ড অফ কেমন, এখানকার প্লেনটা কাইন্ড অফ কেমন, সমতল না, বা একদম প্লেন বোঝা যাচ্ছে না, जी सर। প্লেন বা একদম প্লেনার। যদি সমতলকে ইয়াতে বলো তাহলে প্লেনার বলতে পারো, ঠিক আছে। আর এইখানকার যে তরঙ্গ মুখগুলা পাইতেছো, এগুলা কেমন, এইখানকার তরঙ্গ মুখগুলা কাইন্ড অফ কেমন বলো তো, এখানকার তরঙ্গ মুখগুলা গোলকীয় টাইপ না, কাইন্ড অফ গোলকীয় টাইপ না, বা কাইন্ড অফ সার্কুলার বলা যাবে না এটাকে? जी सर। আচ্ছা, তো এটা যদি বলা যায় তাহলে এখানে আমরা দুইটা জিনিস একটু দেখবো। গোলকীয় তরঙ্গ মুখ, গোলকীয় গোলকীয় তরঙ্গ মুখ, গোলকীয় তরঙ্গ মুখটা কি, এইখানে তরঙ্গ মুখ তো তোমরা তুমি অলরেডি জানোই, তরঙ্গ মুখটা হচ্ছে তোমার কি হয়, তরঙ্গের উপর অবস্থিত, এই যে, বা তরঙ্গ স্থিত বললেও চলে, তরঙ্গের উপর অবস্থিত বা তরঙ্গ স্থিত সমদশা সম্পন্ন, তরঙ্গ মুখ মানে সমদশা সম্পন্ন হইতে হবে কণাগুলোর, কণাগুলোর চলার পথ বা সঞ্চার পথ যেটাকে আমরা বলি। সঞ্চার পথ কোনটা, সঞ্চার পথটা হচ্ছে তোমার চলার পথ আর কি, সঞ্চার পথ বা চলার পথ বা ওয়াকিং ডিস্টেন্স যেটাকে বলে, চলার পথ, সেটা যদি গোলকীয় হয়, গোলকীয় হয়, তখন তাকে আমরা কি বলতে পারবো, গোলকীয় তরঙ্গমুখ বলতে পারবো, গোলকীয় তরঙ্গমুখ বলতে পারবো। এখন একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কি, হ্যাঁ, একটু ভালো মতো খেয়াল করে দেখো এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে যদি তুমি ফিগারটা দেখো, দেখো এইটা যদি সোর্স হয়, এইখানকার এ বি সি ডি এই লাইনগুলা উৎসটার খুব কাছাকাছি লাইন, ঠিক আছে। এই যে আমি উৎস যেটা ড্র করছি, উৎসের খুব কাছাকাছি লাইনগুলাই হচ্ছে এ বি সি ডি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে গোলকীয় তরঙ্গ মুখ সাধারণত কোথায় দেখা যাবে, হ্যাঁ, উৎস, আচ্ছা উৎস মানে তো তুমি বুঝোই, উৎস মানে হচ্ছে সোর্স, সোর্স হতে কাছাকাছি, ঠিক আছে। তাহলে তুমি কি বুঝতেছো, উৎস হতে কাছাকাছি অবস্থানগুলাতে আমরা কি পাবো, অবস্থানে আমরা হচ্ছে গোলকীয় তরঙ্গ মুখ পাবো, উৎস হতে কাছাকাছি অবস্থানে আমরা হচ্ছে গোলকীয় তরঙ্গ মুখ পাবো। এবং তুমি এই ফিগারেই যদি একটু ভালো মতো চিন্তা করো, ধরো অনেক দূরে একটা মানে পয়েন্ট চিন্তা করতেছো, অনেক দূরে একটা বড় একটা সার্কেল হবে না, আমি যদি একটু বড় সার্কেল দিয়ে দেখাই, ধরো এই যে এই হয়ে গেল, এইরকম একটা বড় সার্কেল হবে, ঠিক আছে, অনেক দূরে। তাহলে অনেক দূরে যদি এরকম চিন্তা করো, তাহলে দেখবা কি যে এইখানকার যে প্লেনটা তৈরি হবে অনেক দূরে, দেখো এটা অনেকটুকু, এই যে যদি এতটুকু পোর্শন নিয়ে তুমি কাজ করো, তখন তোমার কাছে কি মনে হবে যে এই পোর্শনটা কাইন্ড অফ কি সমতল হবে না, যদি এতটুকু পোর্শনকে তুমি বলো। যখন কাছাকাছি ছিল তখন তো জিনিসটা সার্কুলারই মনে হচ্ছে, जी কিন্তু सर। সার্কেলটা যখন বড় হয়ে গেল অনেক দূরে গিয়ে, তখন তোমার এতটুকু পোর্শন বা আরেকটু বড় যদি নেও, এই যে এতটুকু পোর্শন, তখন তোমার কাছে কি মনে হবে, তখন এতটুকু পোর্শনকে তোমার কাছে মনে হবে যে এই পোর্শনটা হয়তো কি সমতল। তো এই জন্য আমি যদি সমতলীয় তরঙ্গ মুখের কথা বলি, সমতল তরঙ্গ মুখ, সমতল তরঙ্গ মুখটা কি, তাহলে ওই একই কথা যে তরঙ্গ স্থিত সমদশা সম্পন্ন কণাগুলোর সঞ্চার পথ বা চলার পথ, যেটা সঞ্চার পথ যদি
সমতল হয়, সমতল হয় তখনই আমরা তাকে কি বলতে পারবো? সমতল বা প্লেনার তরঙ্গমুখ বা প্লেনার ওয়েভ ফ্রন্ট, তাকে সমতল তরঙ্গমুখ বলতে পারবো, তরঙ্গ বলে। এবং এটা আমি কখন দেখাইলাম? কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে সোর্স হতে দূরবর্তী, ঠিক আছে, সোর্স হতে দূরবর্তী অঞ্চলে, অঞ্চলে তোমার এই যে এইখানে কথাটা বলা আছে, তরঙ্গ মুখ যেটা আছে, তরঙ্গ মুখের তরঙ্গ মুখের বক্রতা, বক্রতা জিনিসটা কি ওই যে একটু আগে বুঝায় আসলাম যে আমার অনেক দূরে চলে গেলে এখানে কার্ভেচারটা কি মনে হবে? কার্ভেচারটা মনে হবে অনেক কম। কার্ভেচার অনেক কম মনে হইলে তখন তোমার কাছে মনে হইতে পারে বক্রতা বা কার্ভেচার হচ্ছে কম, ঠিক আছে। কার্ভেচার কমে গেলে তখন কি করবা? তখন তোমার কাছে মনে হবে সেটি কেমন? সেটি হচ্ছে প্লেনার, তখন তোমার কাছে সেটি প্লেনার মনে হইতে পারে, ঠিক আছে। এই জন্যই আমরা আমাদের যে সান আছে বা অনেক দূরের যেই স্টার গুলা আছে, এই স্টার গুলার সান বা অন্যান্য যে স্টার আছে, যেটা লিখে দিই, সান অথবা অর আদার স্টার্স, হ্যাঁ, বা নক্ষত্রের কথা বলতেছি, এই স্টার্স গুলার যে ওয়েভ ফ্রন্ট, যেহেতু সানটা অনেক দূরে বা অন্যান্য স্টার গুলা অনেক দূরে, তাহলে আমরা এদের যে ওয়েভ ফ্রন্ট গুলা চিন্তা করব, ওয়েভ ফ্রন্ট গুলা কেমন চিন্তা করব বলতো? ওয়েভ ফ্রন্ট গুলা কেমন চিন্তা করব? অবশ্যই প্লেনার, কারণ সোর্সটা অনেক দূরে। আমরা পৃথিবী যদি এখানে হয়, সান যদি এখানে হয়, ঠিক আছে, তাহলে এদের মাঝখানে তো ডিস্টেন্স অনেক, তাই না? ডিস্টেন্স এখানে কম দেখা যাচ্ছে, কিন্তু ডিস্টেন্স তো অনেক। তো ডিস্টেন্স বেড়ে গেলে কি হবে? ডিস্টেন্স বেড়ে গেলে তখন ওই যে বললাম যে এখানে যে কার্ভেচারটা তৈরি হবে, এই কার্ভেচারটা অনেক মানে কম থাকবে, তখন মনে হবে যে প্লেনার ওয়েভ ফ্রন্ট তৈরি হইতেছে, ঠিক আছে। কার্ভেচার কম মানে তখন মনে হবে প্লেনার ওয়েভ ফ্রন্ট তৈরি হইতেছে। দেখো সমতল তরঙ্গমুখ এবং গোলকীয় তরঙ্গমুখ বুঝছো কিনা? जी सर। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করো। এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো। ইম্পর্টেন্ট জিনিসটার নাম হচ্ছে, খেয়াল করো, হাইগেনস প্রিন্সিপাল। হাইগেনস প্রিন্সিপাল এটা আগে আমি একটু লিখে নেই, এই হাইগেনস প্রিন্সিপাল জিনিসটা কি। কোন একটি তরঙ্গ মুখ এর উপর অবস্থিত প্রতিটি বিন্দু কম্পন এক একটি উৎস বা কি সোর্স হিসেবে কাজ করে, সোর্স হিসেবে বিবেচিত হয়, বিবেচিত হয়। কিসের? সেকেন্ডারি ওয়েভ এর। ওই গৌণ উৎস হতে সৃষ্ট তরঙ্গমালা মূল তরঙ্গের সমান বেগে সামনের দিকে অগ্রসর হয়।
ঠিক আছে, যে কোনো সময়, যে কোনো সময় ওইসব গৌণ তরঙ্গগুলোকে স্পর্শ করে বা টাচ করে প্লেন অঙ্কন করলে বা প্লেন ড্র করলে ওই দলই ওই সময়ের তরঙ্গ মুখের নতুন অবস্থান নির্দেশ করে। এটা যখনই তোমার হাইগেন্স প্রিন্সিপাল আসবে, এই পুরাটুকুই তোমার একদম বুঝায় লিখতে হবে। ঠিক আছে, যেটা লিখছি সেটা আমি একটু ফিগার দিয়ে বোঝাই, পরে আমি একটু ইয়েটা লিখে দেখাই যে কি লিখছি এখানে। ফিগারটা কেমন হবে, ধরো এরকম একটা ইয়ে নিলাম, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আচ্ছা আমি প্রথম পার্টটা একটু বুঝাই বলি। ধরো এইখানে একটা লাইট সোর্স আছে, ঠিক আছে, এইখানে একটা লাইট সোর্স আছে, এবং যেহেতু আমি এখানে একটা সমতল একটা লাইন ধরছি, তো সমতল লাইন ধরলে সাধারণত আমরা কি ধরে থাকি, যে সোর্স থেকে এইখানকার যে প্লেনটা আছে, প্লেনটার ডিস্টেন্স অনেক, তাই না? এই যে সোর্স থেকে এটার প্লেনটার ডিস্টেন্স অনেক। সমতল আমরা কখন ধরে থাকি, যখন এখানকার ডিস্টেন্সটা অনেক হয়ে থাকে, তাই ধরে থাকি, তাই না, সমতল তরঙ্গ মুখ। এখন আমি হচ্ছে এইখানে এই প্লেনটাকে বললাম ধরো এ বি, ঠিক আছে, ধরো বললাম এ বি। এখন এইখানে ধরো এই যে সোর্স থেকে তো লাইট, মানে সোর্স থেকে তো মানে এরকম ওয়েভ আসতেছে। হ্যাঁ, ওয়েভ গুলা সাধারণত এই প্লেনের কিভাবে যাবে, হ্যাঁ এই প্লেনটার কিভাবে যাবে বলতো, এই প্লেনটার এই যে এরকম করে যাবে না, বা এরকম করে যাবে না, ঠিক আছে, বুঝতে পারতেছো? এইভাবেই জি যাবে তো স্যার। নাকি? তো আমি যদি এইখানে এই যে সমদশা জি স্যার। সম্পন্ন যে পয়েন্ট গুলো আছে, আমি যদি এই পয়েন্ট গুলাকে একটু যদি এরকম করে পয়েন্ট আউট করি, তাতে তো কোনো সমস্যা নাই নাকি? যেহেতু এটা সমতল তরঙ্গমুখ উৎপন্ন হ্যাঁ স্যার। করতেছে, তাহলে এই ক্ষেত্রে আমার সাধারণত সমতল তরঙ্গমুখ উৎপন্ন করলে ওয়েভ গুলা তার কি থাকে, পারপেন্ডিকুলারলি এরকম করে পাস করে যাইতে থাকে। তো সেই জন্য আমি এরকম করে কয়েকটা পয়েন্ট তাকে দেখাইলাম। তাইলে আমি এখন এই ওয়েভ গুলা মুছে দিই, ঠিক আছে। এখন দেখো এই যে এ বি প্লেনটা পাইতেছি, এ বি প্লেনটা কি, এ বি প্লেনটা হচ্ছে আমার ওই এ বি প্লেনটা হচ্ছে আমার এটা কি, এটা হচ্ছে আমার সমতলীয় যে তরঙ্গ ছিল বা সমতলীয় তরঙ্গ মুখ ছিল, সেটার একটা প্লেন আমি ধরে নিছি, এ বি প্লেন। এখন আমি একটা নির্দিষ্ট, ধরো একটা বৃত্ত, মানে একটা বৃত্তচাপ নিব, বৃত্তচাপটা কি পরিমাণ মানে নিব, ধরো এইখান থেকে এরপরে একটা ওয়েভ এই পয়েন্টে আসতেছে, ঠিক আছে, এইখান থেকে এইখানে একটা ওয়েভ এই পয়েন্টে আসতেছে, এইখান থেকে এই পর্যন্ত তার আসতে সময় লাগলো হচ্ছে টি, সময় লাগলো কত, টি। এবং আমরা ওয়েভের যে কত জানি, ওয়েভের যে তার ভেলোসিটি সাধারণত আমরা তার লাইট স্পিডকে ধরে নিই, তাহলে সি ইন্টু টি যদি করি, তাহলেই তো আমার এই ডিস্টেন্সটা আমি পাবো, তাই না? ভেলোসিটি ইন্টু টাইম করলেই তো আমরা এই ডিস্টেন্সটুকু পাবো, তাই না নাকি? বুঝছো? জি স্যার। আচ্ছা, তো এই সি আর টি যদি আমরা ধরি, তাহলে সি আর টি এই পরিমাণ ভ্যালুকে যদি আমরা ধরি, এই ডিস্টেন্সটাকে যদি ধরি, এই ডিস্টেন্সটাকে ধরে যদি এইখানকার এই পয়েন্ট থেকে বা এই যেখানে যদি 1 নাম্বার পয়েন্ট থেকে আমরা যদি এরকম একটা বৃত্তচাপ আঁকি, কোনো সমস্যা আছে? দেখো বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে। ঠিক সেম ভাবে 2 নাম্বার পয়েন্ট থেকেও, যেহেতু এইটা হচ্ছে এই পয়েন্টে এরা কি ছিল, সমদশা সম্পন্ন ছিল, তার মানে কি এইখান থেকে এই পর্যন্ত আসতে যে সময় নিবে, ঠিক সেম ভাবে এইখানকার ওয়েভটা এইখান থেকে এইখানে যদি আমরা আরেকটা বৃত্তচাপ আঁকি, ঠিক আছে, এই যে এরকম করে আরেকটা বৃত্তচাপ আঁকি, সেও কি এইখান থেকে এই পর্যন্ত আসতে সেম সময় নিবি না? বুঝতে পারছো?
সেম Okay, সময় sir. কিন্তু নিবে। ঠিক সেম ভাবে আমি যদি 3 নাম্বার পয়েন্ট থেকে একটা বৃত্তচাপ আঁকি সিটি বরাবর, মানে সিটি সমান করে, তাহলে এখানে এরকম করে দিলে আরেকটা বৃত্তচাপ আঁকা যাবে। ঠিক সেম ভাবে 4 নাম্বার পয়েন্ট থেকে যদি আমরা আরেকটা এরকম বৃত্তচাপ আঁকি সিটির সমান নিয়ে, তাহলে এই যে এরকম করে আরেকটা বৃত্তচাপ আঁকা যাবে। ঠিক আছে, এরকম আরেকটা বৃত্তচাপ আঁকা যাবে। তাহলে আমরা ফাইনালি কি দেখতেছি, দেখো এইখানকার যে একদম টপ মোস্ট পয়েন্ট গুলা ছিল, এই টপ মোস্ট পয়েন্ট গুলাকে যদি আমরা আবারও যুক্ত করে দেই, তাহলে তো আমরা কি পাইতেছি, আমরা কিন্তু আবারও আরেকটা কি পাইতেছি, আরেকটা হচ্ছে তোমার এরকম তরঙ্গ মুখ পাইতেছি, আবার নতুন একটা তরঙ্গ মুখ পাইতেছি, এবং এইটাকে বলা হইতেছে সেকেন্ডারি 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 ওয়েভ ফ্রন্ট। প্রথম যে আমরা প্রথমে যেটাকে ধরছিলাম, প্রথমে আমরা যেই পয়েন্টটাকে মেজার করে পাইছিলাম এবিটাকে আমরা কি বলছিলাম, এবিটাকে বলছিলাম হচ্ছে প্রাইমারি ওয়েভ ফ্রন্ট, প্রাইমারি ওয়েভ ফ্রন্ট। এবং দ্বিতীয়বার যেটা হচ্ছে নির্দিষ্ট সময় টি সময় পরে যে ডিসটেন্স সিটি পাইলাম। স্যার কথা আটকে আসে। আচ্ছা, দাঁড়াও। এখন দেখো তো ঠিক আছে কিনা। জি স্যার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এইখানে প্রথমটাকে আমরা তো বলতে পারি কি প্রাইমারি ওয়েভ ফ্রন্ট, পরেরটাকে বলবো কি সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট। এবং এই ক্ষেত্রে আমার এইখান থেকে এই পর্যন্ত যে ডিসটেন্স, এটাকে আমরা কি বলতেছিলাম, সিটি। মানে এই পয়েন্টে ধরে আমরা এখানে সিটি সিটি ব্যাসার্ধ নিয়ে এরকম করে বৃত্তচাপ আঁকছি। বৃত্তচাপ আঁকলে এইখানকার যে টপ মোস্ট পয়েন্ট গুলা, সেগুলাকে জয়েন করে দিলে আমরা আরেকটা প্লেন পাইতেছি। এই প্লেনটাই হচ্ছে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট। এবং এই ক্ষেত্রে যেটা দেখা গেল, মানে প্রাইমারি ওয়েভ ফ্রন্ট যদি প্লেনার হয়, হ্যাঁ, তাহলে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্টও কি হবে, এটাও প্লেনারি হবে। এটা কিন্তু আবার গোলকীয় হবে না, এটা প্লেনার হইলে ওইটাও প্লেনারি হবে। তাহলে আমি যদি এখন ওই হাইগেনস প্রিন্সিপালে চলে যাই, তাহলে তুমি এখন বুঝতে পারবা। দেখো, কোন একটা তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দু কম্পন এক একটি উৎস হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে, এক একটি সোর্স হিসেবে বিবেচিত হয়, মানে যেটা বোঝাচ্ছে যে এই যে আমি এইখানে প্রাইমারি ওয়েভ ফ্রন্টের উপরে যে 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট, এই 4টা পয়েন্ট নিচ্ছি ইন্ডিভিজুয়ালি ইচ্ছা মতো। সোর্স এখানে আমার একটা আছে, ঠিক আছে, কিন্তু প্রাইমারি ওয়েভ ফ্রন্টের উপরের যে পয়েন্ট গুলো আছে, এরা হচ্ছে এই যে এটা যে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট আছে, সেকেন্ডারি ওয়েভ ফ্রন্টের জন্য আমি যদি এটাকে এ বলি, বি বলি, সি বলি, ডি বলি, এখানে এ বি সি ডির যে সোর্স হিসেবে আমরা 1 2 3 4 এদেরকে বলতে পারবো। এটাই লিখছি যে কোন তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু কম্পন এক একটা কি হিসেবে, সোর্স হিসেবে বিবেচিত হয়, কার, সেকেন্ডারি ওয়েভের। সেকেন্ডারি ওয়েভ বলতে কোনটা বোঝাইতেছে, সেকেন্ডারি ওয়েভ বলতে এই যে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট, মানে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্টের উপর দিয়ে যে ওয়েভ গুলো পাস করতেছে সেটাই বোঝাচ্ছে। ঠিক আছে, এই যে সেকেন্ডারি ওয়েভ এটা বোঝাচ্ছে। ঠিক আছে, তো এটাই বললাম। তারপরে বলতেছে ওই গৌণ উৎস থেকে, এই যে ওই গৌণ উৎস হতে সৃষ্ট তরঙ্গমালা মূল তরঙ্গের সমান বেগে সামনের দিকে অগ্রসর হয়। মানে যেটা বলতেছে যে এই সি পয়েন্ট বি পয়েন্ট দিয়ে যেই পরিমাণ, মানে যেই ওয়েভ গুলা পাস করবে, ধরো এইখানে যে ওয়েভটা এরকম করে পাস করতেছে, এখানে যে ওয়েভটা পাস করতেছে, এই ওয়েভ গুলার যে ভেলোসিটি, সেটা যদি সি হয়, মানে এটাও সি হবে, কারণ হচ্ছে এইখানকার প্রাইমারি যে গৌণ তরঙ্গ, মানে প্রাইমারি যে তরঙ্গ গুলা ছিল, তার ভেলোসিটি কত ছিল, তার ভেলোসিটি সিও ছিল, মানে সি ছিল। তার মানে এরা হচ্ছে লাইট স্পিডের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। ঠিক আছে, এটাই বললো। দেখো তারপরে বললো ওই গৌণ উৎস থেকে, যে ওই গৌণ উৎস হতে সৃষ্ট তরঙ্গমালা মূল তরঙ্গের সমান বেগে, হ্যাঁ, মানে ইকুয়াল ভেলোসিটিতে সামনের দিকে অগ্রসর হয়। তারপরে আবার কি বলতেছে, যে কোনো সময় ওই সব গৌণ তরঙ্গগুলোকে স্পর্শ করে এরকম যদি একটা প্লেন আমরা ড্র করি। ঠিক আছে, যে কোনো সময় আমরা একটা নির্দিষ্ট সময় টি ধরছিলাম, যে কোনো সময় নির্দিষ্ট সময় টি ধরে, যে কোনো সময়
ওই সব গৌণ তরঙ্গ গুলোকে, মানে গৌণ তরঙ্গ বলতে আমরা যেটা বুঝাচ্ছি, এই যে লাল যে দাগগুলা দিছিলাম, এই যে লাল লাল এই দাগগুলাকে আমরা কি বলতেছিলাম, সেই গৌণ তরঙ্গ বলতেছিলাম। এটা হচ্ছে গৌণ তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ বলে। গৌণ তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ বলতেছি। সেকেন্ডারি ওয়েভ গুলা, হ্যাঁ, তোমার হচ্ছে যেই প্লেনে, হ্যাঁ, আমি যদি একটু ভালো মতো এখানে আরেকবার দেখাই, সেকেন্ডারি যে ওয়েভ গুলা আছে তারা হচ্ছে নির্দিষ্ট একটা প্লেনকে স্পর্শ করে। এই যে ভালো মতো তাকায় দেখো, এখানে যে আমার এই যে এই প্লেনটাকে যদি আমরা এখানে যদি একটা প্লেন চিন্তা করি পি কিউ, ঠিক আছে, পি কিউ, এই পি কিউটা হচ্ছে কি আমার সেকেন্ডারি 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 প্লেন হিসেবে বিবেচিত, মানে বিবেচনা করা যাবে। পিকিউ প্লেনটা হচ্ছে আমার সেকেন্ডারি প্লেন হিসেবে বিবেচনা করা যাবে। কার জন্য? যখন হচ্ছে, আচ্ছা এখানেও একটা এ বি নিছি না আমরা, তাহলে এই এ বিটাকে আমরা একটু অন্য নাম দেই, ধরলাম এটা এম এন দেই, ঠিক আছে। তাহলে এম এন যেটা আছে এইখানে, এখানকার যে এম এন আছে, এম এনটাকে আমরা কি বলতে পারবো? এম এনটাকে বলতে পারবো হচ্ছে, এম এনটাকে বলতে পারবো হচ্ছে প্রাইমারি 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 প্লেন। প্রাইমারি প্লেন বা প্রাইমারি ওয়েভ ফ্রন্ট, যেটাই বলো না কেন একই জিনিস। প্রাইমারি ওয়েভ ফ্রন্ট বা প্রাইমারি প্লেন। তারপরে পি আর পি কিউটা কি হবে? এটা হচ্ছে সেকেন্ডারি প্লেন বা সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট। ওইখানে আমরা কি করতেছি, নির্দিষ্ট সময় টি পরে এইখানকার মানে যে ওয়েভ গুলা ছিল এদেরকে টাচ করে এমন একটা লাইন আমরা সংযোগ করে দিলাম, এবং এই নতুন লাইনটাই হবে কি সেকেন্ডারি প্লেন বা সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট। এটাই বলছে যে কোনো সময় আর কি টি এর কথা বলতেছে, ওই সব গৌণ তরঙ্গ গুলোকে যদি আমরা একটা মানে টাচ করে এমন একটা প্লেন ড্র করি, তাহলেই ওই তলটাই কি হবে, ওই তলটাই ওই সময়ের নতুন তরঙ্গ মুখের অবস্থান নির্দেশ করবে। মানে এই যে আমার মাত্র সেকেন্ডারি প্লেনটা তৈরি হইলো, এইটাই হচ্ছে আমার বর্তমানে নতুন তরঙ্গ মুখ। নতুন তরঙ্গ মুখের নতুন তরঙ্গ মুখ এর অবস্থান নির্দেশ করতেছে, অবস্থান নির্দেশ করছে। তাহলে দেখো তো এই পার্টটা মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা তোমার কাছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি যদি এখন গোলকীয় তরঙ্গের কথা চিন্তা করি, ঠিক আছে, আমি একটু দেখাই। ধরো এইখানে একটা সোর্স আছে, আর এরকম নিলাম, আর এরকম নিলাম, ঠিক আছে। এখন এইখানে আমরা গোলকীয় তরঙ্গমুখ কখন পাই? যখন হচ্ছে সোর্স থেকে তার মানে যেই পয়েন্টে আমরা তরঙ্গমুখ নির্ণয় করতেছি সেই ডিস্টেন্সটা অনেক ছোট হয়, সেটাই হচ্ছে গোলকীয় তরঙ্গমুখ হয়। ধরলাম এইখানে এইটা যদি, এই যে এইটা হচ্ছে প্রথম, মানে এটা হচ্ছে আমার সেই প্রাইমারি ওয়েভ ফ্রন্ট, এটা হচ্ছে প্রাইমারি ওয়েভ ফ্রন্ট, প্রাইমারি ওয়েভ ফ্রন্ট। তাহলে আমরা কি করি, প্রাইমারি ওয়েভ ফ্রন্টে আমরা কি করি, প্রাইমারি ওয়েভ ফ্রন্টে আমরা কিছু নির্দিষ্ট পয়েন্ট বিবেচনা করি, ঠিক আছে, প্রাইমারি ওয়েভ ফ্রন্টে। তো আমি এখানে বললাম এটা 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট। প্রাইমারি ওয়েভ ফ্রন্ট থেকে আমরা পরে কি করতেছিলাম আগের ফিগারে, প্রাইমারি ওয়েভ ফ্রন্ট থেকে আমরা নির্দিষ্ট সময় টি সময় পরে, হুম, টি সময় পরে সে যে ডিস্টেন্স অতিক্রম করলো সেটার সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি আঁকতেছিলাম, বৃত্তচাপ আঁকতেছিলাম, এরকম বৃত্তচাপ আঁকতেছিলাম। ঠিক সেম ভাবে এইখানেও এইরকম কাজ করতেছিলাম, ওই সিটি ব্যাসার্ধ ধরে আমরা এখানে বৃত্তচাপ আঁকতেছিলাম। ঠিক সেম ভাবে এখানেও সিটি ব্যাসার্ধ ধরে আমরা এখানে বৃত্তচাপ আঁকতেছিলাম। তাহলে এইখানে এই যে এইখানে একটা পয়েন্ট, এইখানে আরেকটা পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট, এই যে এটাকে যদি আমরা এ বলি, বি বলি, সি বলি, তাহলে এই এ বি সি কে টাচ করে যেই লাইনটা, এই যে এই লাইনটা, নতুন যে লাইনটা তৈরি হইতেছে, হ্যাঁ, বা প্লেনটা তৈরি হইতেছে, এটাই হচ্ছে আমরা কি গোলকীয়, গোলকীয় কি বলবো, সেকেন্ডারি সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট। এবং এইখানে একটা লক্ষ্য করার বিষয় আছে, এইখানে প্রাইমারি ওয়েভ ফ্রন্টটাও কি ছিল, তোমার সার্কুলার ছিল, এবং যে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট সেটাও কিন্তু সার্কুলারই পাওয়া গেছে, ঠিক আছে। এই ক্ষেত্রগুলোতে আমরা কি করতেছিলাম, এইখানে আমরা হচ্ছে সিটি, সিটি বলতে কি ডিস্টেন্স আর কি, ব্যাসার্ধ ধরে বৃত্তচাপ, বৃত্তচাপ আমরা আঁকা কি করছি আর কি, বৃত্তচাপ আঁকার পরে, বৃত্তচাপ আঁকার পর আমরা কি বললাম, চাপগুলোর, যে নতুন চাপগুলো তৈরি হয়েছে, চাপগুলোর জেনারেল যে
জেনারেল যে ট্যানজেন্ট বা বাংলায় যদি বলো স্পর্শক, হ্যাঁ, এই যেগুলো কিন্তু তার স্পর্শক, এই লাইনটা কিন্তু তার স্পর্শক। এই স্পর্শক এই স্পর্শকটাকে আমরা কি বলতেছি? নতুন সেকেন্ডারি, নতুন সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট বলতেছি। উভয় ক্ষেত্রে ওয়েভ ফ্রন্ট বলতে পারি। এবং এই ক্ষেত্রগুলোতে কি হয়, এই যে এ বি সি এগুলা যে তোমার এই এই লাইনটার উপরে যে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট গুলা পাইতেছি, এই সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট গুলার যে উৎসগুলা তখন কি হয়ে যায়, 1, 2 এবং 3 হয়ে যায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। এর উৎস তখন 1 হিসেবে কাজ করবে, বি এর উৎস 2 হিসেবে কাজ করবে, সি এর উৎস 3 হিসেবে কাজ করবে। আবার 1 এর উৎস কোনটা? 1 এর উৎস হচ্ছে মেইন লাইট সোর্স, এটা। 2 এর উৎস মেইন লাইট সোর্স, 3 এর উৎস মেইন লাইট সোর্স। ঠিক আছে, এইভাবে করে ওয়েভ গুলা সামনের দিকে অগ্রসর হয়, মানে সি ভেলোসিটিতে বা হচ্ছে লাইট ভেলোসিটিতে। নতুন সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট আমরা এগুলোকে বলতে পারবো, বা ওয়েভ ফ্রন্টের অবস্থান নির্দেশ করে। অবস্থান অবস্থান নির্দেশ করে। ঠিক আছে, তাহলে দেখো তো এই পার্টটা তোমার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা, হাইগেন্স প্রিন্সিপালটা? জি স্যার। কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না স্যার। আচ্ছা, তোমার সাথে সামনে বই আছে কি? জি স্যার। আচ্ছা, এরপরে তুমি একটু বইটা খুলো। হুম, বইটা হচ্ছে, বইয়ের মধ্যে দেখো এই হাইগেন্স প্রিন্সিপালের পরেই হয়তো এরকম একটা টপিকস থাকার কথা। টপিকসটার নাম হচ্ছে রিফ্লেকশন অফ লাইট। রিফ্লেকশন অফ লাইট অন বেসিস অফ হাইগেন্স প্রিন্সিপাল। হাইগেন্স প্রিন্সিপাল। আমরা সাধারণত রিফ্লেকশন অফ লাইটের মধ্যে কোন সূত্রটা শিখছিলাম ছোটবেলায় বা 9-10-এ? তখন আমরা কি শিখছিলাম, যে এটা যদি তোমার একটা, আমি একটু ড্র করে দেখাই, এটা যদি নর্মাল হয় আর এটা যদি সেই প্লেন হয়, তাহলে এইখান থেকে এইখানে ইনসিডেন্ট রে, এবং এইখান থেকে এখানকার যে ইয়ার এটা আর কি তোমার রিফ্লেক্টেড রে, হ্যাঁ, মানে ইনসিডেন্ট রে, এটাকে যদি আমরা আই মানে আই দিয়ে বলি এবং রিফ্লেক্টেড রে কে যদি আর দিয়ে প্রকাশ করি, তাহলে রিফ্লেকশন অফ লাইটের আমার সূত্র দিয়ে, মানে সূত্রতে কি ছিল, যে এইখানে সে যেই পরিমাণ অ্যাঙ্গেল ক্রিয়েট করবে নরমালের সাথে, এইখানে যে এবং রিফ্লেক্টেড যে অ্যাঙ্গেলটা আর তৈরি করবে, এই ক্ষেত্রে রিফ্লেকশন অফ লাইটে বলা ছিল আই সমান সমান আর, বা তুমি যদি অ্যাঙ্গেল দিয়ে বলো অ্যাঙ্গেল আই সমান সমান অ্যাঙ্গেল আর। এটাই ছিল রিফ্লেকশন অফ লাইটের একদম বেসিক সূত্র, তাই না? এটাই কিন্তু বেসিক সূত্রটা ছিল। তাহলে এই যে এই সূত্রটা, এইটা হচ্ছে তোমাদের বইয়ে এখানে হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে প্রুফ করা আছে। হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে প্রুফ করা আছে, তুমি দেখবা এটা লাস্টে গিয়ে দেখবা যে প্রতিফলন কোণ এবং আপতন কোণ, এই যে এটা হচ্ছে আপতন কোণ, আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুইটাকে সমান প্রুফ করছে, সমান প্রুফ করছে। আগে আমরা অন্যভাবে করতাম, এখন আমরা হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে করব। এইটা তুমি একটু কাইন্ডলি তোমার বই দেখে একটু পড়ে নিও, আর যদি না বুঝতে পারো আমি বুঝাই দিব। ঠিক আছে, আচ্ছা স্যার। এটা একদম ইজি, তুমি আপাতত একটু দেখো, না বুঝতে পারলে আমি তোমাকে দেখাই দিব। আচ্ছা এটা স্যার। একটা টপিকস। এবং ঠিক সেম ভাবে তুমি দেখবা রিফ্র্যাকশন অফ লাইট আছে, রিফ্র্যাকশন অফ লাইট অন বেসিস অফ, অন বেসিস অফ কোনটা, অন বেসিস অফ কোনটা, হাইগেন্স প্রিন্সিপাল। হাইগেন্স প্রিন্সিপাল, এইখানে কি এইটার মধ্যেও ওই একই কথাবার্তা। আচ্ছা, আমরা রিফ্লেকশন অফ লাইটে কি পড়ছিলাম? রিফ্লেকশন অফ লাইটে রিফ্লেকশন অফ লাইটে পড়ছিলাম হচ্ছে স্নেলের সূত্র পড়ছিলাম, তাই না? এই যে আমি বলি একটু, এটা কেমন ছিল, রিফ্লেকশন অফ লাইটের মধ্যে পড়ছিলাম এটা যদি একটা মিডিয়াম এ হয়, এটা যদি একটা মিডিয়াম বি হয়, যেটা যদি ভিন্ন মিডিয়াম হয়, হ্যাঁ, এবং ওই ক্ষেত্রে কি হইতো, ওই ক্ষেত্রে হচ্ছে এইখানকার ইনসিডেন্ট লাইটটা এভাবে করে পড়তো, পড়ার পরে পি মিডিয়ামটা যদি ডেন্সার হয়,
বা ঘন মাধ্যম হইতো তখন কি হইতো, তখন লাইট এই যে মানে রিফ্র্যাক্টেড যে লাইটটা আছে এটা কি করতো, এটা হচ্ছে একটু মানে নর্মালের দিকে বেঁকে যাইতো। এই যে এটা যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই হইতো, এইটা যদি রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল আর হইতো, তাহলে এই ক্ষেত্রে সাইন আই বাই বা সাইন অ্যাঙ্গেল আই বাই সাইন অ্যাঙ্গেল আর, এইটার রেশিওটা কনস্ট্যান্ট থাকতো। এটা রেশিওটা কি থাকতো, এটা রেশিওটা কনস্ট্যান্ট থাকতো, এবং এই রেশিওটাকে আমরা কি বলতাম, প্রতিসারাঙ্ক। কি বলতাম, প্রতিসারাঙ্ক। এটা এই ক্ষেত্রে যদি বলি তাহলে এ মিউ বি বলা যাবে। প্রতিসারাঙ্ক অফ বি উইথ রেসপেক্ট টু এ, প্রতিসারাঙ্ক অফ বি উইথ রেসপেক্ট টু এ, এটা আমরা কিসের সূত্র থেকে পড়ছিলাম, স্নেলের সূত্র থেকে পড়ছিলাম। স্নেলের রিফ্র্যাকশন সূত্র। তো স্নেলের সূত্রটাই তুমি হাইগেনস প্রিন্সিপাল দিয়ে প্রুফ করতে পারবা। এইটার মানে এই যে আমি যেটা মাত্র বললাম সাইন আই বাই সাইন আর, হ্যাঁ, এটা যে এ মিউ বি এর সমান, এটা তুমি হাইগেনস প্রিন্সিপাল দিয়ে প্রুফ করতে পারবা। এইটা বইয়ে করা আছে, তুমি এইটা একটু জাস্ট থিওরি হিসেবে বই থেকে দেখে নিও। এটা একদমই সোজা, জাস্ট জ্যামিতি বুঝতে হবে, জ্যামিতিটা বুঝলে তুমি এটা পারবা। আর যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞাসা করো, ঠিক আছে? এটা তোমার আচ্ছা নেক্সট স্যার। দিনের পড়া থাকবে। এবং একটা কাজ করবা, এই দুটা জিনিস যেটা বললাম এই দুটা জিনিসই মানে পড়বা, বুঝবা, তারপর হচ্ছে লিখে আমাকে মানে নেক্সট ক্লাসের আগে আমাকে সাবমিট করো একটা অ্যাসাইনমেন্ট হিসেবে, ঠিক আছে? আচ্ছা স্যার। দুইটা জিনিসই ফিগার সহ সুন্দর করে বুঝা তারপর আমাকে সাবমিট করে, তাহলে বুঝতে পারবো হয়তো যে তুমি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এটা জাস্ট এই দুইটা আচ্ছা নরমাল স্যার। সূত্র, এটাই প্রমাণ করা আছে বইয়ে, একদমই ইজি, তুমি দেখলেই পারবা। ঠিক আছে, আর না পারলে আচ্ছা আমাকে স্যার। জিজ্ঞাসা করি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যে নেক্সট ক্লাসে পড়বো হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট, এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। ওখান থেকে আমাদের মেইন পড়াশোনা, এটা মোটামুটি আমরা বেসিক গুলো শিখলাম। ঠিক আছে, তো আপাতত আজকে এতটুকু, তাহলে স্টপ থাকুক, আমরা আবার নেক্সট ক্লাস থেকে স্টার্ট করবো, কালকে পড়াবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।